ব্রেকিং নিউজ, ইরানের পাল্টা হামলার জবাবে ইসরায়েল মিসাইল হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে। বন্ধুরা, এই মিসাইল হামলার গতি প্রকৃতি সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে ইরানের বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইস্পাহান অঞ্চলে বিমানবন্দর লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে। ইরানের কয়েক জায়গায় বিস্ফোরণ ঘটেছে। এর বাইরে ইরানের যে সকল মিলিশিয়া বা প্রক্সি বাহিনী রয়েছে, ইরাক এবং সিরিয়াতে হামলা চালিয়েছে জানবাদী শক্তি। বন্ধুরা, এই হামলার প্যাটার্নটির পর বোঝা যাবে ইরান কোন ধরনের প্রতিক্রিয়া দেখায়। আমেরিকার তরফ থেকে বলা হয়েছিল ইসরায়েল সম্ভবত সীমিত আকারের প্রতিক্রিয়া দেখাতে পারে মধ্যপ্রাচ্যে একটি লার্জ স্কেলের যুদ্ধ এড়ানোর জন্য। এখন এই হামলার গতি প্রকৃতি বা হামলার ব্যাপ্তি কতটুকুন সেটি জানার পরে বোঝা যাবে ইরান পাল্টা হামলা আসলে চালাবে কিনা। এখন যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে আপাতত ইরান ইসরায়েল যুদ্ধটি মোটামুটি আপাতত স্থগিত হতে পারে। আর যদি ইসরায়েলের হামলা অতিমাত্রায় মারাত্মক হয় এবং সেগুলো যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হয়ে থাকে, নিশ্চিতভাবে ইরানের পাল্টা হিসেবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় আঘাত আনবে এবং ইরান কয়েকদিনের মধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে। বন্ধুরা, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর দায়িত্বে থাকা একজন কমান্ডার বলেছেন, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করে তাহলে ইরানও ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের ক্ষেপণাস্ত্র শতভাগ প্রস্তুতি রেখেছে। এবার শুধু ড্রোন নয়, এবার প্রচণ্ড মাত্রার শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা, ইরানের চেয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃসন্দেহে অতিমাত্রায় শক্তিশালী এবং তার সাথে পশ্চিমা বিশ্ব যোগ দেয়। তারপরেও তারা তাদের বিমানবন্দর রক্ষা করতে পারেনি। সুতরাং একটি বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে পারমাণবিক দিবোনা পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে যদি ইরান একসাথে 1000-এর মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে বা বিভিন্ন অবস্থান লক্ষ্য করে 200-300 করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, সেগুলোকে সামাল দেওয়ার মতো অবস্থা পৃথিবীর কোনো রাষ্ট্রেরই নাই। হয়তো 50-60টি ক্ষেপণাস্ত্র সামাল দেওয়া যেতে পারে, কিন্তু 1000 ক্ষেপণাস্ত্র একসাথে সামাল দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রেরই নাই। সেক্ষেত্রে ধ্বংস নিশ্চিত। সুতরাং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ পরেই আপনাদের জানাবো যে আসলে ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে কিনা। মনে করতে হবে, ইরানের যদি কোনো পারমাণবিক স্থাপনায় হামলা না হয় তাহলে একটি নিয়ম রক্ষার হামলা চালিয়েছে ইসরায়েল। অর্থাৎ যেহেতু ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে সরাসরি ইরান হামলা চালিয়েছে, সেই হামলার পাল্টা হিসেবে জাতিসংঘের সনদ মেনে হয়তো তারা একটি সমঝোতামূলক হামলা চালিয়ে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন বিষয়টি। যখন আমরা জানব, আপনাকে দ্রুততম সময়ের ভিতর বিষয়টি জানানোর জন্য আমরা চেষ্টা করব। তবে এই হামলা এবং পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ব্যাপারটি আবারও জটিল হয়ে গেল। এই জটিলতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির আড়াই দাঁড়াই বন্ধ না হবে। বন্ধুরা, গত কয়েকদিনের মধ্যেই ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের তৈরি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে এক হামলায় 14 জনের মতো দখলদার বাহিনীকে একেবারে পরপারে পাঠিয়ে দিয়েছে। হিসাবটি এভাবে: তারা ইরানি কনসুলেট ভবনে হামলায় 11 জন মেরেছিল। এখানে ইরান তার প্রক্সি দিয়ে 14 জন ঘায়েল করে দিয়েছে। সুতরাং সমান সমান, এবং ইরান তার প্রথমবারের মতো ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে, ইসরায়েলের মাটি লক্ষ্য করে চরম বিধ্বংসী হামলা চালিয়েছে। তার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে থাকতে পারে। তবে এই হামলার লক্ষ্য যদি ইরানের পারমাণবিক স্থাপনা না হয়, তাহলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত অবস্থান থেকে মনে হয়, ইরান বলবে যে হামলাটি আমরা ঠেকিয়ে দিয়েছি, আর কোনো আপাতত হামলা চালানোর কোনো চিন্তাভাবনা তাদের নেই। আর যদি ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে কোনো হামলা চালায় দখলদার বাহিনী, তাহলে ইরানও নিশ্চিতভাবে তাদের যে সকল আইডিএফের সদর দপ্তর থেকে শুরু করে আপনার যে সকল অবস্থানগুলো রয়েছে, যেখানে সামরিক বেসামরিক মূল্যবান অবস্থান, সেখানে লক্ষ্য করে প্রচণ্ড রকমের হামলা চালাতে পারে, যেটি দখলদার বাহিনী প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়বে এবং ইরান তার প্রক্সি বাহিনীকে 100% শক্তি প্রয়োগ করার জন্য লেলিয়ে দেবে। তখন এই দখলদার দেশটি নিজেকে ধরে রাখার ক্ষেত্রে মারাত্মক একটি চাপের মুখে পড়বে এবং চরম রকমের একটি সমস্যার মুখে পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভবত উভয় রাষ্ট্রই এড়াতে চাইবে। এখন দেখা যাক এখানে কোন পর্যায়ে এসে পৌঁছেছে এবং কি কি কাহিনী এখানে ঘটতে পারে। বন্ধুরা, আমরা দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এই ব্রেকিং নিউজগুলো জানানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের এই বিষয়গুলো সম্পর্কে শোনার জন্য সাথে থাকবেন এবং দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন, শুনছেন, এই ধরনের নিয়মিত আপডেট যদি সবার আগে পেতে চান, দ্য ডিফেন্স অল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। সামগ্রিক এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমরা নিয়মিত আছি আপনাদের সাথে। চরম এই ব্যাপারটি আরও গুরুত্বপূর্ণ কিছু এখানে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, বর্তমানে ইরান, লেবানন, প্যালেস্টাইন এবং আপনার আরও কয়েকটি পার্শ্ববর্তী দেশ থেকে থ্রেটের সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। সেখানে ইয়েমেনও রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা কী হবে, এখনই তাদের ঠিক করতে হবে। আমি আমার পূর্বের অনেক ভিডিওতে আপনাদের জানিয়েছি।
সুতরাং মধ্যপ্রাচ্যের এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনারা আরও চোখ রাখতে পারেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকা সম্পর্কে যদি আপনারা জানতে পারেন, তাহলে মধ্যপ্রাচ্যের এই নারক্যজনক ভূমিকার কারণেই তাদেরই একসময় পতন ত্বরান্বিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এইখানে যদি দখলদার দেশটি তার হামলাগুলো এমনভাবে চালায় যেখানে ইরানের আসলে কৌশলগত একটি ক্ষতি সাধন হয়, তাহলে ইরানও এই হামলাগুলোর জবাব দেবে কৌশলগত ক্ষতি সাধন করেই। অর্থাৎ যে স্থানে তুমি আমার টার্গেট করবে আমি ঠিক সেই স্থানে কপি করে টার্গেট করব। সুতরাং টার্গেট করার আগে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছিল। আর তুরস্কের তরফ থেকে সম্ভবত ব্যাপারটিতে ইরানের পক্ষ নেওয়া হবে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান প্যালেস্টাইনের পক্ষে সবসময়ের জন্য তিনি উচ্চকিত থাকেন। তবে এখানে তার গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নেওয়ার রয়েছে। পশ্চিমা বিশ্ব সবসময়ের জন্য এই ধরনের পদক্ষেপের জন্য আপনার তুরস্ক বিরোধী অবস্থান নিয়ে থাকে। যদিও তুরস্ক ন্যাটোর অন্যতম সদস্য, মিস্টার রিসেপ তাইপ এরদোগান বলেছেন সবসময়ের জন্য হামাস মুক্তিযোদ্ধা, আর এই মুক্তিযোদ্ধাদের তিনি একাও যদি থাকেন মরণ পর্যন্ত সমর্থন করে যাবেন। তবে এক্ষেত্রে তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পারি না, কথায় যতটা ভূমিকা দেখি আসলে কাজে সেটি হয় না। কারণ তুরস্কে এখন একটি বিকশমান রাজনীতি এবং তাকে অর্থনৈতিকভাবে পশ্চিমা বিশ্ব ঘায়েল করে রেখেছে যেন সে অতিমাত্রায় শক্তিশালী হয়ে উঠতে না পারে। তুরস্কের উচিত যে কোনো একদিকে হাঁটা, ইরানের মতো একদিকে হেঁটে সে তার অস্তিত্বকে জানান দিতে পারে এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ করা। পারমাণবিক অস্ত্র নির্মাণ করে পশ্চিমারা থাকলো না থাকলো সেই ব্যাপারটিতে ভ্রুক্ষেপ না করে দ্রুততম সময়ের মধ্যে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন কারো উপর নির্ভরশীল না থাকে। বন্ধুরা, আত্মনির্ভরশীলতার বিকল্প কোনো কিছু নাই। পশ্চিমারা যেমন গবেষণার মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, তেমনি মুসলিম বিশ্বের উচিত এখন নিজেদের গবেষণা এবং নিজেদের সময় অর্থ প্রয়োগের মাধ্যমে নিজেদের কৌশলগত অবস্থান সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে নিজেদের সমর শক্তিকে আরও অন্যান্য পর্যায়ে নিয়ে যেতে হবে এবং নিজেদের যে তেল সম্পদ আছে, মধ্যপ্রাচ্যের তেল সম্পদ এবং নিজেদের কাছে যে এই সোনা আছে পৃথিবীকে শাসন করার স্বর্ণ, সেটিকে তারা প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যুদ্ধের কোনো ব্যাপার দেখলে অবশ্যই তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতার মাধ্যমে যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে তত দ্রুতই তারা সামরিকভাবে উন্নতি লাভ করতে পারবে। সুতরাং কৌশলগত ব্যবস্থা যুক্তিসঙ্গত করার জন্য এই রাশিয়ার সাথে তার এমন কিছু ব্যাপার এখানে ঘটানো উচিত যে উচ্চ প্রযুক্তি ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার সাথে তার যুদ্ধ বিমান, এর কোনো বিকল্প নেই। মিনিমাম ইরানের 100-এর উপরে Su-35 ধরনের যুদ্ধবিমান এবং Su-57-এর মতো যুদ্ধবিমান তার অবশ্যই বহরে থাকা উচিত, যেন পাল্টা আক্রমণ মোকাবেলা করার পর শত্রুর বিরুদ্ধে এমন কলিজা কাঁপানো আক্রমণ চালানো যায় যেন শত্রু ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর ক্ষেত্রে অন্তত 50 বার ভাবে। তবে এখনও পর্যন্ত যে সংবাদ পাওয়া গেছে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা আক্রান্ত হয়নি, তবে হতেও পারে, সেই ব্যাপারগুলো আমরা জানাবো। তবে আমার ধারণা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার ক্ষেত্র থেকে এড়িয়ে যাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই হামলাটি আর হবে কিনা সেটিও দেখার বিষয়। তবে ইরান পাল্টা হামলা চালাবে কিনা ইরানের সম্ভবত ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করার পর তার সামরিক বাহিনী সিদ্ধান্ত নেবে। তবে এক্ষেত্রে পাল্টা হামলা চালানোর পূর্বে নিশ্চিতভাবে ইরান কাউকে জানাবে না এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ হতে পারে, কারণ ইরানের 9টি ব্যালিস্টিক মিসাইলের একটিকেও আটকাতে পারেনি তারা। সেই 9টি ব্যালিস্টিক মিসাইল তছনছ করে দিয়েছে তাদের সামরিক ঘাঁটি। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই কাহিনী কোথায় গিয়ে দাঁড়ায়, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের এই সকল বিশ্বাসঘাতকদের এখন থেকেই চিনে নেওয়ার সময় এসেছে। যখন ওদের চরম বিপদে ফেলবে তখন মধ্যপ্রাচ্যের যে সকল অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরানের উচিত হবে ওদের এই সাপের মুখে ঠেলে দেওয়া। ইতিমধ্যে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের বলছি, আপনাদের অবশ্যই তাদের নিজেদের সামরিক বাহিনীর উপর আস্থা রাখা উচিত। দখলদার রাষ্ট্রকে সহায়তা না করে অবশ্যই নিজেরা ঐক্যবদ্ধতার মাধ্যমে ওদেরকে মোকাবেলা করি, এমন ধরনের আহ্বান হেলায় ফেলানো উচিত না। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো পূর্বের চেয়ে পরিবর্তন হয়েছে। বন্ধুরা, তারা আর এখন একপাক্ষিকভাবে শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকার পাশ আটে না, এখন তারা নিজেদের পরিবর্তনের মাধ্যমে মধ্যপন্থা এসেছে এবং দখলদার শক্তির বিরুদ্ধে এখন তারা মাঝে মধ্যেই কথা বলছে। ব্যাপারটি আস্তে আস্তে পরিবর্তন হবে বলে আমরা আশা করি। তবে ইরানের উচিত এই হামলার পর নিজস্ব পারমাণবিক স্থাপনাগুলোকে আরও সুরক্ষিত করা এবং এত কাহিনী না করে ডাইরেক্ট সরাসরি পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য হাঁটা শুরু করা। তাই যা ইচ্ছে তাই হবে, যা ইচ্ছে তাই করবে, এ ব্যাপারে কোনো চিন্তার কোনো কারণ নাই এবং অবশ্যই তাদের উচিত হবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে এমন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা যেন পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন এবং তার সাথে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল যেগুলো স্টিলথ ক্ষমতা সম্পন্ন হবে, অর্থাৎ রাডারের মাধ্যমে ধরা যাবে না, এমন ধরনের ক্ষেপণাস্ত্রের বৃহৎ মাত্রায় উৎপাদন ঘটানো। এমন ধরনের ক্ষেপণাস্ত্রের বৃহৎ মাত্রায় উৎপাদন ঘটালে যত বেশি পরিমাণে তারা শত্রুকে লক্ষ্য করে এগুলো ছুড়তে পারবে, ততই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হবে। আর ড্রোন ছুড়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার পর তারপরেই তার মূল স্ট্রাইকটি করা উচিত।
সেক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা অনেকটা কমে যাবে এবং তখনই এই সুযোগটি গ্রহণ করে রাশিয়ার মতো ইউক্রেনে যেন হামলা চালায়, তেমনি ওখান থেকে শিক্ষা নিয়ে ইরানের উচিত হবে ওদের টার্গেটগুলোকে একেবারে তছনছ করে দেওয়া। এখন বন্ধুরা, সামগ্রিক বিষয়টির আপডেট সম্পর্কে আমি পরবর্তী ভিডিওটা আপনাদের জানাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।